আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৭ জানুয়ারি শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গুম খুনের অভিযোগে। তার মধ্যে ৫ জন পলাতক, ৬ জন দেশেই আছেন। এই ৬ জন এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আ সাইফুল আলম তাকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। তার বাসা থেকে প্রায় ২ ঘন্টা পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে ফার্স্ট ক্লাস দেখবেন। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমি সর্বদা ভিডিও বানিয়ে থাকি। ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগবে। প্রিয় দর্শক, কথা না আপডেট আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি, পরবর্তী আপডেট ভিডিও সম্পর্কে কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৭ জানুয়ারি শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গুম খুনের অভিযোগে। তার মধ্যে ৫ জন পলাতক, ৬ জন দেশেই আছেন। এই ৬ জন এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তাকে ডিজিএফআই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল। তার বাসা থেকে প্রায় ২ ঘন্টা পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা তার উপরেও আছে, কিন্তু তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এইসব পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি আপনারা দেখেছেন আজকে যে ভারতের সেনাপ্রধান বলেছেন যে বর্তমান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার নিবিড় যোগাযোগ আছে এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখন উভয় পক্ষের মধ্যে একটি নিবিড় যোগাযোগের মাধ্যমে শেখ হাসিনাকে পালানোতে সহায়তা করা হয়েছে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মানুষ, প্রিয় মুখ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই, এবং এই যারা দর্শক এই লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তো মুস্তাফিজ, আমি যেমনটি বলছিলাম যে আপনার আম, উম, গুম গুমের ঘটনায়, খুন এবং গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে গত ৬ জানুয়ারি। এবং ৬ জানুয়ারি এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এর মধ্যে কয়েকটি নাম প্রকাশ করা হয়েছে, সবগুলো নামও প্রকাশ করা হয়নি। যেমন পলাতকের ১ নাম্বার হচ্ছে শেখ হাসিনা, তারপরে হচ্ছে তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, তারপরে হচ্ছে আইজিপি বেনজির আহমেদ সহ মোট ১১ জন বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবং এই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে আমরা যেটা দেখছি যে প্রায় ৬ জন এখনো দেশে বহাল তবিয়তে আছেন। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন আছেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, তিনি অবশ্য দেশের বাইরে, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তিনি দেশে আছেন, তারপরে লেফটেন্যান্ট জেনারেল তবরেজ শামস তিনি দেশে আছেন, তারপরে মেজর জেনারেল হামিদুল হক, যিনি ইমিডিয়েট পাস্ট ডিজিএফআই চিফ ছিলেন শেখ হাসিনার পতনের সময়টায়, তিনি দেশে আছেন, মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম তিনি দেশে আছেন, তারপরে পুলিশের যে একজন এডিশনাল একজন ডিআইজি এমডি আসাদুজ্জামান তিনিও দেশে আছেন। অর্থাৎ প্রায় ৬ জন দেশে আছেন, কিন্তু ৬ জনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও কোনো ব্যবস্থা আমরা দেখছি না। অনেকদিন পরে হঠাৎ করে আমরা ভাবলাম যে হয়তো অ্যারেস্ট করা শুরু করলো, সাইফুল আলমকে যেহেতু ডেকে নিয়ে গেছে, আটক করেছে, এরকম একটি খবর আমরা পেলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনি কি মনে করেন, কিভাবে দেখেন এই যে সেনা কর্মকর্তাদের ব্যাপারে এই যে অনীহা বা ধরেন গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও তাদের যেই তৎপরতা বা তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়া, আপনার দৃষ্টিকোণ থেকে কি, বা আপনার কাছে কি খবর আছে এই বিষয়টা নিয়ে? অ্যাকচুয়ালি আপনি যদি মনে আছে, কয়েকদিন আগে লেফটেন্যান্ট মেজর জেনারেল জিয়াউল হাসানকে আদত ধরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তার হাতে কিন্তু হাত করা ছিল না।
হুম, অথচ আমাদের আলেমদেরকে কিন্তু অহরহ হাতকড়া পুড়িয়ে নিয়ে যাওয়া হয়। সো এখানে এটা যেটা মানে আপাত দৃষ্টিতে প্রথমে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো বা কয়েকদিন পরে অ্যারেস্ট হয়ে পরে আমি আহ, যেটা জানতে পারলাম যে সেনা প্রধানের সাথে সম্ভবত কিছু একটা গভর্নমেন্টের বা কোর্টের বা কোনো এক পর্যায়ে, আমি পর্যায়টা বলতে পারবো না, হুম, তো হুম, একটা এগ্রিমেন্ট সম্ভবত হয়েছে, এবং এগ্রিমেন্টটা আমি এখনো বলতেছি হয়েছে, সেটা হচ্ছে হয়তো সেটা হচ্ছে যে যারা এই সেনা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সবাই অ্যাকচুয়ালি এলপিআর আছেন। আমি যে কটা আপনি নাম বললেন সবাই কিন্তু এলপিআর আছে। সো এলপিআর এ থাকাকালীন সময় তারা নর্মালি সেনাবাহিনীর বাসাটা 1 বছর অকুপাই করতে পারে। সো ওই জায়গায় উনারা আছেন। সো তাদেরকে মানে যেহেতু এলপিআর এর সেনাপ্রধান মানে ক্যান্টনমেন্টের ভিতরে আছেন, সেনাপ্রধান সম্ভবত একটু তাদেরকে ফেভার করেছেন যে তাদেরকে অ্যারেস্ট না করে তাদের যদি কোনো কোথাও সামন করা হয়, যদি গুম কমিশন বা আদালতে কোনো জায়গায় যদি তাকে হাজিরা দিতে হয়, তবে তাদেরকে এখান থেকে হাজিরা দেওয়া হবে ব্যবস্থা উনি করবেন, এবং সেই সময়টা তাদেরকে অফিসিয়ালি যেটা আমরা অ্যারেস্ট বলি, হ্যাঁ অ্যারেস্টটা করবেন না, মানে অ্যারেস্ট করা অবস্থায় তাদেরকে ইয়াতে নিয়ে যাবেন না, জেলখানায় নিয়ে যাবেন না। হুম। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা আমি শুনেছি। তার মানে কি ওনারা কি অনলাইনে অনলাইনে সাজিয়ে দিবে কোর্টে? এত সুবিধা, এই এই দেশে কিন্তু অনলাইন হাজিরা দেওয়ার সিস্টেম আছে। এত সুবিধা। বাট আমি মনে করি যে আহ, এটা সহি হয় নাই। আমি সেনাপ্রধানের এই জিনিসটা সমর্থন করি না। যদি এটা সমর্থন সেনাপ্রধান হয়ে থাকে বা সরকার নিজে থেকে এটা করার কথা না। কারণ এখানে প্রথম জিনিসটা হচ্ছে আমি মনে করি যে আমরা এই যে সেনাবাহিনী যে গুম খুন এগুলোর সাথে জড়িত হয়েছে দেখেই কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেলরা আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। এর কারণটাই হচ্ছে এখন এখন আমরা চাই যে সেনাবাহিনীতে আর কেউ যেন ভুলে গুম খুন বা এগুলো না করে। এটা করতে হলে আমাদেরকে প্রেজেন্ট যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে সঠিক শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ পুলিশের তো কাউকে এভাবে দেখি নাই, ইটস ইম্যাটেরিয়াল। পুলিশ এই ধরনের পুলিশের লোকজন পালায় গেছে, ইয়া দিছে, এবং মানে আমরা যেটা এখন পর্যন্ত জেনেছি এই পালানোর জন্য শুধু পুলিশের লোকজনই সহায়তা করছে তা না, এখানে গোয়েন্দা সংস্থার লোকজন সহায়তা মানে সাহায্য সহযোগিতা করেছে। এবং আমি মনে করি যে একজন লেফটেন্যান্ট জেনারেলকে যদি অ্যারেস্ট করা হইতো, এটা সেনাবাহিনীতে একটা মেসেজ দিত যে আমরা ফিউচারে যদি কখনো যে কোনো লেভেলে আমি যদি কোনো অন্যায় কাজ করি আমাকে এক সময় এভাবে হিউমিলেট হয়ে যেতে হবে। আমরা এই হিউমিলেশনটা থেকে আমরা তাকে বাঁচিয়ে দিলাম। বাট আমি এটা সমর্থন করি না। আমি এটা সমর্থন করি না। আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে সেই জায়গায় আনতে হবে, এবং সেই জায়গায় আনতে হলে আমরা মানে আপনারা জানেন যে সরিয়া ল, চুরি করলে হাত কাটা, খুনের বদলে খুন, এগুলো কি জন্য? কারণ এগুলা কঠোর পানিশমেন্টটা হইলেই, এগুলা হইলেই কিন্তু লোকজন যখনই জানবে যে আমার শাস্তি হচ্ছে ওইটা, তখন আমি ওটা থেকে বিরত থাকবো। তো লাস্ট 16 বছরে ফ্যাসিস্ট রেজিম যেটা করেছিল, আইন তার ঠিক জায়গাতেই ছিল, কিন্তু আইনটা সবার জন্য সমান ছিল না। বাট হুম, এই মুহূর্তে তো আমি বিশ্বাস করি আইনটা সবার জন্য সমান। সো এখানে রহিমউদ্দিন কলিমুদ্দিন যদি অ্যারেস্ট হওয়ার পরে যদি তাকে নিয়ে যেতে হয়, তাহলে একজন লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেলের জন্য যদি গুম খুনের জন্য এমন যদি হইতো যে একটা অন্য এটা এটা ফৌজ দেওয়ানি কোনো একটা কাজ, এটা তো দেওয়ানি, এটা একটা ফৌজদারি। এবং ফৌজদারি শুধু না, এটা হচ্ছে গুম খুনের মতো একটা ক্যাপিটাল একটা ক্রাইম। এই ক্রাইমের জন্য তাকে অ্যারেস্ট করা হবে না, তাকে ক্যান্টনমেন্টে থাকতে হবে, এটা আমি সমর্থন করি না। আমি সমর্থন করি না। আমি মনে করি যে আইনকে নিজের জায়গায় চলতে দেওয়া উচিত, এবং যখন একজন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল যখন হাত কড়া পরে হেঁটে যখন যাবে, ভিডিওতে যখন এটা সারা দেশের লোকজন দেখবে, তখন আমাদের জেনারেলদের মাথার ভিতরে ঢুকবে যে আমি যে কাজটা করেছি ভুল করেছি, ভুল করলে আমাকে ওই পথে যেতে হবে। বাট আমি এখন পর্যন্ত মানে অ্যাকচুয়ালি গুম খুন কমিশন খুব ভালো কাজ করতেছে। বাট আমি একটা জিনিস কয়েকদিন আগে আমি আমার ফেসবুক লাইভে বলেছি যে ওরা এই ফ্যাসিস্ট রেজিম এত পরিমাণ টাকা পয়সা ইনকাম করেছে, এত পরিমাণ। সো ওই টাকা দিয়ে কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু যে কোনো এভিডেন্স চেঞ্জ করে ফেলা যাবে। তো আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছি যে ফাইনালি এদের বিচারটা ঠিকমতো হবে কিনা, বা মানে আপনার একটা সহজ সমীকরণ বলি, এই যে মনে করেন এদের এদের নিশ্চয়ই কেউ একজন কমপ্লেন করেছেন, তাই না? এখনো তারা জানে না গুম খুম কমিশনে গিয়ে কারা অ্যাপ্লিকেশন করেছে, কাদের ইয়ে নিয়েছে, এখনো তারা জানে না। কিন্তু যখন প্রসিকিউশন শুরু হবে, যখন কোশ্চেন অ্যান্সার, তখন তারা জানবে। এরা আন্ডারহ্যান্ড ডিলিং করবে, সাক্ষীদেরকে টাকা, এদের কাছে সাফিসিয়েন্ট টাকা আছে, আপনারা ভালো মতো জানেন। এর মধ্যে একজন হচ্ছে সাইফুল আবেদিন। সে এখানে এসে $3 মিলিয়ন বাড়িতে থাকে আমেরিকাতে। হ্যাঁ, সো তাদের কাছে টাকা আছে। সো টাকা দিয়ে যে কোনো সময় চেঞ্জ করতে পারবে। এখন
এই ভবিষ্যতে কি করবে আমি জানি না, বাট এই সময়ে আইনের যে সঠিক ধারা, যে একজনের বিরুদ্ধে এই ধরনের ক্যাপিটাল একটা ক্রাইমের যখন থাকবে তখন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার নিয়ম, এটা যে কোনো রাম শাম যদু মধু সবার জন্য সেম, কিন্তু জেনারেল তাবরেজ শামসের জন্য, জেনারেল সাইফুল আলমের জন্য, জেনারেল আকবরের জন্য এটা ডিফারেন্ট হবে। তাহলে আমাদের আইন তো সবার জন্য সমান হলো না। এখানে আপাতত শেষ করছি। আপনি মিউট আছেন ভাই, মিউট আছেন। যেমন জেনারেল আকবরের জন্য এখনো প্রতিদিন ক্যাডেট কলেজ ক্লাব থেকে সন্ধ্যার সময় 2 বোতল করে যায়, আপনার ব্ল্যাক লেভেল যায়, উনি বাসায় বসে বসে খান। তো পুলিশ তারে খুঁজেও পায় না, কেউ তারে খুঁজে পায় না, উনি মানে সাপ্লাই ওনার ঠিকই আছে আর কি ক্যাডেট কলেজ ক্লাব থেকে। এবং এবং মুস্তাফিজ আপনি যেটি ভাই বলছেন, এটা তো অবাক হচ্ছেন কেন? এই আমাদের যে শিরিন শারমিন চৌধুরী যে ছিল, সে তো ক্যান্টনমেন্ট থেকেই তার অটোমেটিক পাসপোর্ট হয়ে যাচ্ছে, আর পুলিশ তাকে খুঁজে পায় না, এটা হয়েছে না? এটা হয়েছে, তো এখানে অবাক হওয়ার কি? এগুলো হচ্ছে দুর্ভাগ্যজনক। এবং তবে আইনের এখানে ডাবল প্রয়োগ হচ্ছে। আমি যদি বলি, আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পরপর বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছিল, মানে আর্মি অফিসারদের আর্মির পোশাক পরে এরকম কিছু ডাকাতি। পরে কিন্তু ইন্টারনাল ইনভেস্টিগেশনে দেখা গেছে যে হ্যাঁ, এরা সত্যি আর্মি অফিসার বা সোলজার। একটা ইনসিডেন্ট হয়েছে আমি জানি, একটা ঘটনায় এইখানে কিন্তু একজন ব্রিগেডিয়ার, একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং আরেকজন, দুজন বোধহয় ক্যাপ্টেন, দে আর অল ইন জেল নাও, সবাইকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার সাহেবের 4 বছরের জেল হয়েছে, অন্যদের 3 বছর, 2 বছর, এভাবে। তো তার মানে একটা মানুষ অন্যায় করতে পারে, তার শাস্তি হবে না? এখন কিন্তু ধরেন এই যাদের নাম এখানে আমি আসছে বা যারা আসছে, সবাই কিন্তু হাসিনার দোসর, এই হাসিনার সহযোগী। তাদের ব্যাপারে কিন্তু এক ধরনের অবস্থান আমরা দেখছি। এবং পাশাপাশি আরেকটা বিষয় আমি যোগ করে দিই, যে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার পরেও ধরেন অফিসারদের যে মনোভাব, মানে হত্যাকারীদের পক্ষে, মানে ষড়যন্ত্রকারীদের পক্ষে। আর এখনো আমরা দেখছি যে তারা যারা গুম খুনের সঙ্গে যুক্ত, এদেরও পক্ষে তারা, মানে ওভারঅল আমি কোনো রিপারকেশন তো দেখছি না। আপনি কি মনে করেন? আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে একটা ডাকাতির কেসটা বললেন, পাশাপাশি আপনি যদি গুম খুনেরটা ধরেন, আইনের ধারা অনুযায়ী ডাকাতি করাটা হচ্ছে লেস ক্রাইম, মানে গ্র্যাভিটিতে অনেক কম লেভেলের ক্রাইম দেন গুম খুন। সো আমরা এইটাই হচ্ছে আবার প্রমাণিত হলো যে আইন সবার জন্য সমান না। এই যারা এই অন্যায়টা করছে, পুলিশ মানে আর্মি রাইটলি তাদেরকে সাথে সাথে ধরেছে এবং প্রসিকিউশন করেছে, সবকিছু ঠিক আছে। বাট এটা যদি মানে এইটাকে যে ক্রাইমটাকে যেভাবে দেখতেছে, এই এদের ক্রাইমটাকে তো দেখতেছে না সেভাবে। কি জন্য দেখতেছে না? কারণ তারা সবাই একই সময় এক দোষর ছিল। আপনি যে কথাটা বললেন 25শে ফেব্রুয়ারির পিলখানার ঘটনা, আমি আজকে একটা দেখলাম যে কমিশনের সাথে জেনারেল ওয়াকার মিটিং করেছে এবং উনি বলেছে তিনি সর্বোচ্চ সহায়তা দিবেন। আচ্ছা, এর আগেও আমরা সবাই জানি যেদিন পিলখানা ঘটনা ছিল, উনি 10:30টার মধ্যে ওনার ফোর্স নিয়ে ওখানে ছিলেন, কিন্তু উনি আপার কথা শুনেছেন, তাই না? এটা তো এখন পরীক্ষিত সত্য। ওখানে আপনার মেজর মুনির এসে বলে দিয়ে গেছে সেম জিনিস। আমিও জানি যে আবার আপার ইনস্ট্রাকশন সব আসতেছিল জেনারেল ওয়াকারকে দিয়ে। আর এখন আপনি অলরেডি জানেন যে ইন্ডিয়ার চিফ বলে দিছে 5 তারিখে 1-to-1 তার সাথে যোগাযোগ ছিল। এবং এখন আমরা যখন বলতেছি, তখন বলতেছে আচ্ছা এটা তো আগেই আমরা জানতাম। আরে ভাই, আগে জানা আর এখন জানার মধ্যে পার্থক্য হচ্ছে, আগে আমরা অ্যাজিউম করতেছিলাম যে জানি, তার মানে হচ্ছে যেটা অ্যাজিউম করছিলাম ইজ ট্রু। এখন মনে করেন যে এখন এই বিচারটা হইলে কে ধরা খাবে? শেখ হাসিনা ধরা খাবে, ইন্ডিয়া ধরা খাবে। সো এখন কি আপনারা, আমি এখনো আবার বলে রাখতেছি যে আপার সাথে এখনো ওয়াকার স্যারের যোগাযোগ আছে, এবং এটা এখন না প্রমাণিত হলেও 2-3 মাস পরে হবে, না 1 বছর পরে, না 3 বছর পরে হবে, বাট এটা প্রুফ হবে। এই যে এটা যেরকম প্রুফ হয়েছে, একইভাবে জিনিসটা প্রুফ হবে। সো এখনো আপার মানে ইনস্ট্রাকশন যে শুনতেছেন না। এবং আমি আবার সবাইকে ক্লিয়ার ভাষায় বলি যে এখন পর্যন্ত ডিজিএফআই এনএসআই, যদিও আপনি ডিজিএফআই ডিজির সাথে যখন কথা বলবেন, কথার মধ্যে 2-3 বার বলবে যে কান্ট্রি ফার্স্ট, কান্ট্রি ফার্স্ট, আপনি শুনে তো মুগ্ধ হয়ে যাবেন তার সাথে কথা বলে। এনএসআই দ্য সেম থিং। আমি আরেকটা জিনিস প্রিচ করতেছি, সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা যদি বাংলাদেশের কোনো রাজনীতিতে এই দলে যাক এই দলে যাক এই সমস্ত ম্যানিপুলেট করে, এটা যদি আমরা প্রমাণ পাই, এবং আমি মানে কনক সর ভাই আপনাকে অনুরোধ করছি এই জিনিসটা মানে একদম খোলা প্রচার করার জন্য, যে এই ধরনের সিচুয়েশন যদি হয় ফিউচারে, আমরা একটা জিনিস
বুঝতে হবে যে ডিজিএফআই এনএসআই এর চার্টার অফ ডিউটিতে এটা না, কনস্টিটিউশন অনুযায়ী গণতন্ত্রের মধ্যে হাত দেওয়ার তাদের রাইট নাই, এবং তারা যদি দেয় তা দেশদ্রোহিতা করতেছে। এবং দেশে যদি একটা সঠিক গণতন্ত্র থাকে, ইউ আর উইথ দ্য ট্রিজন। এখন একজন সে, আচ্ছা ডিজিএনএসআই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, তার মতো মানুষ হয় না। খুব ভালো মানুষ অনেক আছে যারা শেখ হাসিনার তাবেদারি কইরা, এই যে আপনি আজকে মেজর জেনারেল তৌহিদের কথা যেটা বললেন গুম খুনের সাথে জড়িত, আমার সাথে তো তার খুব ভালো কাজের ছিল স্যারের সাথে, আমি তো তার ভালো মানুষ জানি, হ্যাঁ এই যে আমার সাথে তো স্যার উনার খুব ভালো। সো ভালো মানুষ গুম খুনের সাথে জড়িত হইতে পারে, দিস ইজ দ্য হার্ড ফ্যাক্ট। সো একজন খুব ভালো মানুষ অতএব সেইটা করতে পারে না, অতএব চোখ বন্ধ করে বললো যে আমি অ্যাকচুয়ালি ডিজিএনএসআই কে কয়েকটা মানে একজনের মাধ্যমে দিয়েছিলাম কতগুলো স্টোরি চেক ব্যাক করার জন্য। ইভেন ডক্টর ফয়জুল আপনি দেখছেন যে সে কিন্তু বিএনপি করে, কিন্তু দুইটা ইয়াতে গেছে, ওই যে ছাত্রদের যে নতুন দল হচ্ছে ওখানে গেছে, তারপর ইয়াতে গেছে, দেওয়ার ইনফ্লুয়েন্স আমার কাছে যে ইনফরমেশন গুলো আসছে। এখন তারা আমি জিজ্ঞেস করছি, এখন স্বীকার যায় না। আমার কথা হচ্ছে এনএসআই এর প্রেশার থেকে কেউই স্বীকার যাবে না, বাট এইটা এখন কমেছে। এখন তারা বুঝতে পেরেছে যে তারা সরাসরি ইনফ্লুয়েন্স করলে এই জিনিসটা পাবলিক নলেজ হবে। না, মুস্তাফিজ ভাই ধরেন এই বিষয়গুলো নিয়ে আমরা খুব সিরিয়াসলি লক্ষ্য রাখছি, কারণ আমাদের তো ধরেন আমাদের কে কেউ মূল্যায়ন করুক না করুক, আমাদের কাছে আমাদের কথা কেউ বলুক না বলুক, এই আন্দোলন তো এই দেশের জন্য তো আমরা কাজ করছি রে ভাই। আমরা কি আমাদের এই পরিশ্রম, আমাদের এই কষ্ট আমরা কি এভাবে ব্যাহত হইতে দেব? আমরা কি কারো খেয়াল খুশির উপর নির্ভর করব? এত রক্তপাতের পরে আমরা কি এগুলো মেনে নিব মনে করেন? আমার একটাই কথা হচ্ছে, একটা সহজ একটা নির্বাচন হবে ঠিকঠাক মতো, এটা আমাদের কেউ গোয়েন্দা সংস্থা কেউ ইনফ্লুয়েন্স করবে না, দেশের জনগণ যারা ভোট দিবে তারা দেশ চালাবে। রাইট রাইট। ওই সরকার এসে যদি আবার ডিজিএফআই এনএসআই কে ইনফ্লুয়েন্স করতে বলে আবার আবার এগেইনস্টে আমরা দেশের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে না, কোনো গোষ্ঠীর পক্ষে না। তো আপনি যে কথাটি বলছিলেন, আমাদের ইতিমধ্যে হয়তো আমাদের বাংলাদেশের দর্শকরা বা ওয়ার্ল্ড ওয়াইড দর্শকরা অনেকেই জানেন যে আমাদের ভারতের সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে গতকালই তার একটি কনফারেন্সে একটি ভাষণ দিচ্ছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেছেন যে আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল এবং খুবই নিবিড় যোগাযোগ ছিল, এমনটাই তিনি দাবি করেছেন। এবং সেনাবাহিনী যা মানে হাসিনাকে পালানোর ব্যাপারে উভয় পক্ষে সেনাবাহিনীর মধ্যস্থতা ছিল। এবং আমি যদি এক্স্যাক্টলি তার বক্তব্যটা একটু শোনাই দর্শকদেরকে। টাচ উইথ দি চিফ অফ বাংলাদেশ during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. তো এটা কি আইনসম্মত? মানে সেনাপ্রধান কি এভাবে ধরেন এই যোগাযোগ ছিল, মানে এই যোগাযোগ এখনো আছে? এই যোগাযোগ তো ভারতের পররাষ্ট্র সচিব এসে ওনার সঙ্গে গোপন বৈঠক করে গেছে, সেগুলোর তো কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। মানে কি মনে করেন সেনা আইন, রাষ্ট্রীয় যে আইন, এই জায়গাটাকে আপনি কিভাবে কি মনে করেন? ভাই এখানে কোনো তো কম মানে প্যাচ ঘুষের কোনো কিছু নাই, ইটস সহজ ভাষায় ট্রিজন, দেশদ্রোহিতা। মানে দেশের আইন অনুযায়ী যদি দেশে একটা সঠিক একটা নির্বাচিত সরকার থাকতো এবং একটা স্ট্রং সরকার থাকতো, তাহলে সাথে সাথে তাকে ট্রিজনের জন্য তাকে চাকরিচ্যুত করা হইতো। বাট উনি কেন এই স্ট্রং পদক্ষেপটা নিতে পারতেছেন এখনো কেন? আর একটা জিনিস মনে রাখেন যে ইন্ডিয়ান সেনাপ্রধান এই যে কথাটা বলছে না, এই কথাটা উনি জেনে শুনেই বলেছে। এটা নিয়ে যে আমরা যে আলোচনা করব একটা রিপার্কিশন, এটা জেনেই করে থাকি। তাদের মেইন হচ্ছে ওই জন্য বিক্রম মিশ্র এসে যে গোপনে বৈঠকটা করেছিল, এটার কারণটা ছিল সবাইকে বোঝানো যে জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার। এবং আমি যেটা বুঝতেছি এখন, আপনারা দেখেছেন যে যখন ম্যাডাম খালেদা জিয়া যখন চলে আসছেন, তার আগে তার সাথে দেখা করতে গিয়েছিল, উনি বুঝতেছেন যে ব্যালেন্স যেটা আছে, ব্যালেন্স অফ পাওয়ার যেটা, এটা ধীরে ধীরে মানে গণতন্ত্রের দিকে চলে যাচ্ছে। তারা তো স্বৈরশাসক এটা ধরে রেখেছিল। সো এই মুহূর্তে তার এক্সিস্টেন্সের জন্য তারা এই ম্যাডাম খালেদা জিয়ার ওখানে গেছে, এবং ম্যাডাম খালেদা জিয়ার ওখানে যাওয়ার পরে ইভেন আমি যেটা অ্যাজিউম করি যে ম্যাডাম খালেদা জিয়া প্লাস বিএনপিকেও একটা বার্তা দিচ্ছে যে আমার সাপোর্টে আছে ভারতীয় সেনাপ্রধান। দিস ইজ রিডিকুলাস। মানে এটা হচ্ছে আমাদের মাইন্ড সেট আপের মধ্যে। এই যে মনে করেন আমি যখন এটা নিয়ে লেখছি, আমি কয়েকটা ইয়াকে পর্যন্ত ব্লক করছি ফেসবুকে, কি জন্য? কারণ তারা এসে প্যাচ লাগায় বিভিন্ন একটা সিম্পল জিনিসকে, বলতেছে যে সেনাপ্রধান সেনার সাথে কথা বলছে, তাতে কি হয়েছে?
এটা তো আগেই আমরা জানি 2005-এর পরে আমার দেশ বলছে কি, আমিও বলছি, আপনার এখানে হয়তো বলছি, অন্যান্য জায়গায় বলছি, কিন্তু এটা কি কোনো প্রুফ ছিল তখন? কেউ তখন কি বলছে হ্যাঁ আমি কথা বলছি? ওটা কি ওয়াকার মিয়া কি বলছে যে আমি কথা বলছি? ওটা তো বলে নাই। এখন হচ্ছে হর্সেস মাউথ থেকে আমরা শুনে এখন জানি, এবং ওই সিচুয়েশনে এটা একটা দেশদ্রোহিতা। একটা দুই দেশের মধ্যে যে সম্পর্ক থাকে, সম্পর্কটা থাকে হচ্ছে সরকার টু সরকারের সাথে সরকারের। আর্মির সাথে আর্মির যেটা থাকবে বাইল্যাটারাল ইস্যু কি, তাদের সাথে প্রশিক্ষণ এক্সচেঞ্জ হয়, সেমিনার হয়, এগুলো যে ইন্টারনাল বর্ডারের যদি কোনো সমস্যা থাকে এগুলো নিয়ে যখন হয় তখন একটা বাইল্যাটারাল ইস্যু হয়। এবং ওই বাইল্যাটারাল ইস্যু কি সরকার লেভেলে একটা কনফারেন্স হয়ে বলে দেয় ওকে এখন আর্মি লেভেলে জিনিসগুলো সলভ করবে। তখন এটা কি কোনো আর্মি সরকার থেকে কি কোনো অ্যাপ্রুভাল ছিল? এখানে তো সেনাপ্রধানের ইয়ার সাথে কথা বলার কোনো দরকার নাই। আর একটা জিনিস যদি বলেও, মনে করেন যদি বলেও, উই কিপ ইট সিক্রেট, মানে দেশের ইন্টিগ্রিটির জন্য এটা দরকার আছে। দেশের ইন্টিগ্রিটি কি, এখন মনে করেন যে এখন সারা বিশ্ব জানে যে আমাদের জেনারেল ওয়াকার ওই সময় ওই একসাথে কথা বলছে। সো সবাই তাদের মাইন্ড সেট আপ হচ্ছে ভারত, বাংলাদেশ তো অলরেডি ভারতের আন্ডারে, কারণ ওই সেনাপ্রধানের সাথে কথা বলে। এটা হচ্ছে আমাদেরকে স্লোলি এবং গ্র্যাজুয়ালি যে এগুলো যে এই জিনিসটা, তাকে আমরা তাকে আমরা এখন দেশদ্রোহী বলি আর যাই বলি, আমাদের মাইন্ড সেট আপ ভারতের উপরে একটা কন্ট্রোল, ভারত আমাদের উপরে একটা কন্ট্রোল আছে। এখন মানে ম্যাডামের সাথে দেখা করতে গেছে, বিএনপি তো বুঝতেছে ওকে ওয়াকার বোধহয় এখন একটু আমাদের দিকে নরম, কিন্তু ওই দিক দিয়ে আবার এই স্টেটমেন্টের মাধ্যমে একটা প্রেসার দেওয়া হচ্ছে যে আমার সাথে ভারতের আর্মির ভালো খাতির আছে। সো হি ইজ এ স্ট্রংম্যান। এটা হচ্ছে বিএনপি কে মেসেজটা দিছে, এটা আমার অ্যাসেসমেন্ট। এবং আমি আমি আরেকটা বিষয় যদি এখানে আনি, আপনি যদি দেখেন যে গুম খুনের সঙ্গে সরাসরি জড়িত ইমরান ইবনে রৌফ, কর্নেল ইমরান ইবনে রৌফ, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দূরের কথা, তার মধ্যে একজন বিতর্কিত লোককে কিন্তু বর্ডারের চাঁপাইনবাবগঞ্জে সম্ভবত সেক্টর কমান্ডার হিসেবে বসিয়ে রাখা হয়েছে। এবং এই যে বর্ডারের যে সাম্প্রতিক যেই সমস্যাগুলো হচ্ছে, এগুলো আসলে এরাই সৃষ্টি করছে কিনা, মানে দেশকে একটা ইমার্জেন্সির দিকে নিয়ে যাওয়ার জন্য, যে যুদ্ধ লাগছে ভাই, গোলাগুলি হচ্ছে, যুদ্ধ লাগছে, এখন ইমার্জেন্সি ছাড়া উপায় নাই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা হতে পারে। আরেকটা হইতে পারে যে ধরেন কি বলবো, মানে আপনি কি মনে করেন যে এই এই সিচুয়েশনটা? আপনাকে বলি যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ যদি ডিজিএফআই হয়, বিডিআর এর ইয়া হয়, স্পেশালি বিডিআর এর ডিজিটা একদম ওখান থেকে প্রশিক্ষণ দেওয়া নিয়ে আসে যারা, এখন আপনি যদি ব্যাকে দেখেন সবাই ভারতে প্রশিক্ষিত যারা ডিজিবিজি হয়েছে, এবং তারা ওদেরকে, এবং আমি আমি আমার অনেক টক শোতে বলছি যে যারা মানে সিভিলিয়ান বা পুলিশ আর্মি যারাই ইয়াতে ইন্ডিয়াতে প্রশিক্ষণে যায়, দে অল আর মানে অ্যাটলিস্ট হানি ট্র্যাপ বা অন্যান্য ট্র্যাপের একটা ট্রাই হয়। মনে করেন গেলেই অফিসাররা ওখানে পোস্টিং গেল, গিয়া প্রথমেই বলবে তোমার ওয়াইফকে এখনই আনবা না, একটা কি বলে কতগুলো প্রোগ্রাম দেখায়, আসলে পরে দেখা যায় হাউস কিপার হিসেবে একটা সুন্দরী মেয়ে রেখে দিবে। এটা আমি আপনাকে অ্যাজিউম করে বলতেছি না, যারা অফিসাররা গেছে তাদের সাথে কথা বলে বলতেছি, এবং তাদেরকে ফাইনালি ওরকম ট্র্যাপ করার চেষ্টা করে। সো এই যে আমি কিন্তু এর আগে বলছি যে বিজিবি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং এট দ্য সেম টাইম আর এই যে ইমরান ইবনে রৌফের কথা বললেন, সে আমার কাছে নিজে স্বীকার করছে তার সাথে যে তখন জিয়াউল হাসানের সাথে তার খুব লাগালাগি ছিল, এই জন্যই সে প্রমোশন টাইম মতো পায় নাই এবং ওই পর্যন্ত যাইতে পারে নাই, যদিও সে গুম খুনের একেবারে দুজনের হচ্ছে একই রকম প্যারালাল। এবং সবচেয়ে অবাক হচ্ছে, আমি একটা গল্প আগের দিকে বলছিলাম যে জিয়াউল হাসান সম্বন্ধে একটা কথা বলছিলাম যে একজন অফিসার বলছে যে একটা ছেলে একটা মেয়েরে পছন্দ করে, এর বাপ রাজি না, এর মা রাজি না, তো জিয়াউল হাসান কি ইয়া দিবে, এর বাপরে মাইরা ফেলো, এর ছেলে মাইরা ফেলো, তারপর হচ্ছে ছেলে মেয়ে দুই। এই দিস কোট ইজ সেড বাই ইমরান ইবনে রৌফ, দিস কোট ইজ সেড বাই ইমরান ইবনে রৌফ। এবং আপনি তো জানেন যে আমাদের মেজর সুমন, তাকেও টর্চার করছে ইমরান ইবনে রৌফ। এবং এই যে বর্ডারে যে প্লেন গুলা হচ্ছে, এটা হচ্ছে সেট আপ গেম, জাস্ট সেট আপ গেম। এটা কি জন্য শুধু ইমরান ইবনে রৌফের ইয়া আপলিট করার জন্য, বিজিবির যেটা মানে ফেস ভ্যালুটা এখানে বাড়ানোর জন্য, যাতে আমরা তাকে বলি হ্যাঁ এখন তো খুব স্ট্রংলি দাঁড়াচ্ছে। আমি এটা বিশ্বাস করি না, কারণ বিজিবি থাকা অবস্থায় এবং তাদের রোল যেটা আছে এবং অন্যান্যদেরকে যেগুলা দেখছি,
সেই হিসাবে এটা আমার কাছে মনে হচ্ছে এটা সেট আপ গেম। আরে ভাই, গত 6 মাসে 7 জন মেরে ফেলছে কিন্তু বিএসএফ। এটা কিন্তু কোনো সারা শব্দ নাই, কিন্তু ওইটা কিন্তু কোনো সারা শব্দ নাই। যেটা এই আপনি দেখবেন যেগুলা হচ্ছে ওখানে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নাই, যেগুলো সেট গেম ওখানে কিন্তু কোনো ক্যাজুয়ালিটি নাই। হ্যাঁ, দেখা যাচ্ছে ইমরান ইব্রাহিমের ফাইটা যাচ্ছে, সবাই পিছনে যে যাচ্ছে, এবং দেখলাম কিছু এডিটেড ভিডিও দেখলাম, পিছনে নারায়ে তাকবীর এডিটেড ভিডিও দেখলাম কয়েকটা। এগুলো ইচ্ছা করে ছাড়া হচ্ছে, জাস্ট খালি করার জন্য। একটা খুনি। আর আপনি ইমরান ইব্রাহিমের কথা বলছেন, রিদওয়ানকে এখনো লেফটেন্যান্ট রিদওয়ানকে কিছু করছে? তাকে তো আমরা সবাই, পুরা জাতি দেখছে, বিশ্ব দেখছে যে ছাত্রদের দিকে এইম করে শুট করতেছে, এবং তাকে অ্যাকচুয়ালি আরবিতে আনা হয়েছে আইনা, তাকে কঠোর ভৎসনাটাই, আমি এক্স্যাক্টলি জানি না, বাট মোট কথা হচ্ছে র্যাঙ্ক যায় না, আর মানে র্যাঙ্কটা না গিয়ে এবং সেনাবাহিনীতে থাকলে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে হায়েস্ট প্রাইস হচ্ছে কঠোর ভৎসনা দেওয়া, মানুষ মারার জন্য তাকে কঠোর ভৎসনা দেওয়া হয়েছে। এখন যদি আইনের মার পেছে, এখন যদি তাকে আবার তার নামে যখন হত্যা মামলা হবে, তখন দেখাবে যে হি অলরেডি পানিশ ফর দিস ইয়া। আইনের আবার মিলিটারি আইনে একটা আছে যে একবার যদি কোনো মানে দোষে যদি একবার পানিশমেন্ট দেওয়া, তাকে সেকেন্ড টাইম পানিশমেন্ট দেওয়া যায় না। তো আপনি কি মনে করেন, ধরেন যে কোনো কারণেই হোক, মিড লেভেল অফিসারদের চাপের কারণে হোক, বা ছাত্র জনতার যে বিস্ফোরণ মুখ যে অবস্থা, তাতে যদি সেনাবাহিনী যদি মানে পিছু না হটে, একটা সিভিল ওয়ারের দিকে দেশ চলে যেত, বা মিড লেভেল অফিসাররা যে বিদ্রোহের কাছাকাছি চলে গিয়েছিল। তো এখন ধরেন আমরা সব মিলে আমরা ওয়াকার সাহেবের একটা ক্রেডিট দিই যে না, উনি ভালো মানুষ, উনি একটা আমি শোনেন, এই ক্রেডিট দেওয়ার আগে আরেকটা কথা শুনেন, ক্রেডিট দেওয়ার আগে শুনেন, আপনি কি জানেন যে এর আগের 1 সপ্তাহ আগে থেকে যখন আন্দোলন কন্ট্রোল করতে পারতেছে না, জেনারেল ওয়াকার অর্ডার টু গিভ অ্যামুনিশন এক্সপেন্ডিচার রিপোর্ট, যেটা বুঝতে পারছেন যে ছাত্র জনতার থেকে ফায়ার হয়েছে কত, অ্যামুনিশন এক্সপেন্ডিচার, প্রতিদিন অ্যামুনিশন এক্সপেন্ডিচার রিপোর্ট দিত। আই এম শিওর এটা তো ডকুমেন্টেড আছে, ওই সময় থেকে এই সময় পর্যন্ত সেনাবাহিনী কতটুকু গুলি করছে। তারা ইউনিট লেভেলে যেটা করছে, তারা সবাই একসাথে দাঁড়ায় আকাশে দিয়ে গুলি করছে, করে অ্যামুনিশন খরচ করে জমা দিছে। এখন জিনিসটা হচ্ছে আপনারা তো ওগুলা পাচ্ছেন না, বিকজ দে আর সার্ভিং অফিসার। তারা আইসা আপনার শোতে আইসা বলতে পারবে না জেনারেল ওয়াকার সেড দ্যাট, সো দে টক টু আস, তো আপনিও তাকে হিরো বানানোর কোনো সুযোগই নাই, সে সুযোগ নাই। 6 মাসের মাথায় এসে ওয়াকার সাহেবের কি নতুন কোনো মতিগতি মনে করেন? মানে ধরেন যে একবার তো ওনার উপরে এসে যে প্রেম আমার উপর পড়েনি, আমি প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এখন এই গানের যে পরবর্তী লাইন, সব আমি তো স্বপ্ন দেখিনি, স্বপ্ন আমাকে দেখেছে। তো ওনার মধ্যে কি কোনো স্বপ্ন তৈরি হচ্ছে, বা ওনাকে আপনি কি মনে করেন, কিভাবে দেখেন? উনি জাস্ট খালি ওই জেনারেল মঈন আহমেদের মতো এসকেপ রুট খুঁজতেছে, যে এখন এটা থেকে, এই ম্যাচটা থেকে সে কিভাবে বের হবে। এই কিভাবে বের হওয়ারটা চিন্তা করে সে গেছে হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করে, এবং তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। কিন্তু কথা হচ্ছে যেখানে যে লেভেলেরই আন্ডারস্ট্যান্ডিং জেনারেল ওয়াকারের সাথে হবে, সেই ইয়াতে ওই যারা ওই কিলার গ্রুপ যারা আছে, যে সমস্ত ইভেন ডিজিএফআই এনএসআই তে যেগুলা চাকরি করছে, প্লাস হচ্ছে পুলিশগুলা, যেগুলো পুলিশ আছে, এই সবগুলাকে এখন পর্যন্ত আইনের আওতায় অনেকেই আনে। আমি তো ওই দিন কালকে একটা দেখলাম যে ওই যে এপিসি থেকে, পুলিশের এপিসি থেকে যে ছেলেটাকে ফেললো, ওর পিছনে নাকি একটা এসপি মাসুদ নাকি একটা নাম ছিল, স্টিল হি ইজ সার্ভিং। মানে এই জিনিসগুলো সবাইকে যদি আইনের আওতায় না আনে, এবং আরেকটা জিনিস, জেনারেল ওয়াকার যে চতুর্দিকে লোকজনকে পালায় যেতে সাহায্য করছে, এটা তো অবভিয়াস। মোট কথা হচ্ছে যেদিন ওই হর্সেস মাউথ থেকে শুনবেন, তখন বলবেন হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছিলেন। হর্সেস মাউথ তো এক মতো, বাট এখন পর্যন্ত যতগুলা বলছি শেখ হাসিনা পালাইছে তো পালায় না, এটা তো সবচেয়ে বড়। তখন আমাদেরকে সবচেয়ে বড় অ্যাটাক করছিল, হ্যাঁ, যে শেখ হাসিনা পালায়, বলছি শেখ হাসিনা পালায় না, পালাইছে তো। তো যা বলতেছি সবই ট্রু হবে আজকে বা কালকে। ওই ওয়াকারের সাথে সেনাপ্রধানের যোগাযোগ ছিল, ওইটাও বলছি, এটা এখন সত্য হয়েছে, ওইগুলো ফিউচারে সত্য। বাট কথা হচ্ছে জেনারেল ওয়াকার এই মাঝামাঝি, মানে যেটা হয় আর কি, উনি যেটা করতেছে, পাওয়ার প্লেটা এখনো জারি রেখেছে। এই পাওয়ার প্লেটা যদি উনি জারি রাখে, হি উইল এন্ড আপ ইন, আমি একটা লেখাটা লিখছি, আপনি দেখছেন বোধহয়, যে উনাকে এখন চুজ করতে হবে, উনি মেজর ডালিমদের দলে থাকবেন ইতিহাসের পাতায়, নাকি মঈন আহমেদের দলে থাকবেন। বাট এখন পর্যন্ত উনি যা করতেছেন, উনি মঈন আহমেদের দলে। আমার মনে হচ্ছে উনি সিদ্ধান্ত নিতে পারতেছে না। উনি একদিকে আত্মীয় শেখ হাসিনা, আরেকদিকে মানে পজিশনগত দেশপ্রেমের যে দায়িত্ব, সেটা সব মিলে আমার মনে হয় একটা মেস আপ করে ফেলতেছে। আমার কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে হইলে সবচেয়ে বেস্ট হচ্ছে, মানে আমি যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে, ওকে লেটস ডু দ্য রাইট থিং, হোয়াট ইজ দ্য রাইট থিং। সো উনি রাইট থিং করা উচিত, উনি রাইট থিংটা করতেছে না।
উনি যেটা মনে করতেছে যে কমরেডশিপ দেখাচ্ছে, কমরেডশিপ যেটা হচ্ছে মেজর ডালিম কিছুদিন আগে যেটা বলেছিল যে উনাকে যখন অ্যারেস্ট করছে পুরো ঢাকা লক আপ করে দিয়েছিল আর্মি, দ্যাটস দ্য কমরেডশিপ। বাট কথা হচ্ছে উনি যেটা করতেছে সেটা হচ্ছে যারা গুম খুম সহ ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত তাদেরকে সে সাইড করতে, দিস ইজ নট কমরেডশিপ। এবং এই জিনিসটা মিলিটারি অফিসারদের, জুনিয়র অফিসারদের মধ্যে দে ডোন্ট সাপোর্ট ইট। তারা চায় না যে একটা অর্গানাইজেশনের সামনে ওই লোকগুলা যতক্ষণ সেনাবাহিনীতে আসে, এখন স্টিল তো সার্ভিং অফিসার তো এখনো আছে, মেজর জেনারেল শেখ সরোয়ার এখনো আছে, ইমরান ইবনে রৌফ আছে, দেয়ার আর মেনি আদার নেমস যারা ডিজিএফআই তে তৎকালীন ছিল এখনো আছে। বাট তারা এখনো থাকা মানে হচ্ছে সেনাবাহিনীকে কলঙ্কিত করা, সেনাবাহিনীর সার্ভিং। যেদিন এই, আমি তো মনে করি পরবর্তীতে যে আরো যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়বে সার্ভিং অফিসারদের নামে বের হবে, যখন বের হবে তখন তো আর্মির বদনামটা হবে। এবং এই বদনামটা মানে একে যদি এখনই ছেড়ে দিত যে ঠিক আছে আর্মি থেকে সরে গেল, অ্যাটলিস্ট আর্মি থেকে তো তাকে অ্যারেস্ট করা হলো না, তখন তো আর্মি থেকে তাকে অ্যারেস্ট করা হবে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই যে সমন্বয়কদের মধ্যে একটা ভেজাল, বিএনপির সাথে জামাতের ভেজাল, জামাতের সাথে বিএনপির ভেজাল, সমন্বয়কদের ভেজাল, সব মিলায় যে সিচুয়েশনটা দেখছি এগুলো সচরাচর গোয়েন্দা সংস্থা থেকেই তৈরি করা হয়, মানে প্যাচ লাগানো হয় একটা কেওটিক সিচুয়েশন তৈরি করার মতো একটা। আমি ওই আগের মতোই আর কি, নতুন বোতলে পুরান মডেল অবস্থায় দেখছি। কিন্তু আপনি কি মনে করেন যে এগুলা করে মানে একটা সিভিল ওয়ারের দিকে যাবে আর কি, শান্তিপূর্ণ সমাধান কি হবে আপনি মনে করেন? মানে আমি এখন পর্যন্ত মানে ওই আমার লেখায় যে আপনি যেটা পড়েছেন সেটার মধ্যে আমি যেটা বলেছি যে প্রফেসর ইউনুস আমাদের ঐক্যের ডাক দিয়েছেন, যে মুহূর্তে আমাদের ঐক্যটা খুবই দরকার। বাট ঐক্য থেকে এখনো তো বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, বিভিন্ন ইয়া করা হচ্ছে, তার মানে হচ্ছে স্টিল মানি ইজ টকিং। এবং এই যে যে সমস্ত গুলো গন্ডগোল লাগানোর যে কাজগুলো এখনো ডিজিএফআই এনএসআই এর মধ্যে একটা অংশ অ্যাকচুয়ালি এখনো প্যাট্রিয়ট আছে, বাট একটা অংশ এখনো পাস্ট ফ্যাসিস্ট হাসিনাকে সার্ভ করতেছে একটা অংশ। এবং এখন যে সিচুয়েশনটা হচ্ছে আমি আরেকটা যেটা বুঝেছি যে শীর্ষ কর্মকর্তা যারা আছে তাদের ইচ্ছা থাকলেও তাদের ওখানে কন্ট্রোল নাই, তাদের এখানে কন্ট্রোল নাই। সো ওই সমস্ত জায়গাতে ওই এই প্যাচ গুলা লাগাচ্ছে আর কি, একটার সাথে আরেকটা, একটার সাথে একটা। বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যারা এইগুলোর সাথে করতেছে তাদের একটা জিনিস বুঝতে হবে যে শেখ হাসিনা ফেরত আসবে না, আওয়ামী লীগ অ্যাটলিস্ট 10, 15, 20 বছরে, মানে একটা জিনিস দেখেন, আমি আগে চোখ বন্ধ করে 20 বছর বলতাম, এখন 10ও বলতেছি, 15ও বলতেছি। কারণটা কি? কারণ হচ্ছে এই সমস্ত গন্ডগোল যে হচ্ছে না, এটা কিন্তু আমাদের মাইন্ডটাকে সেট আপ করে দিতেছে। পরে হয়তো কয়েকদিন পরে বলবো আগামী 5 বছর আসবে না। এটাই কিন্তু আমাদের আমাদের এই যে এখন আনরেস্ট সিচুয়েশন, এখনো পিছন থেকে এরা কথা বলতেছে, দূর থেকে মিটিং করতেছে, শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে। এই জিনিসগুলা ক্লিয়ারলি দেখলে বুঝবেন এগুলা কিন্তু আমাদের উপরে সাইকোলজিক্যাল এফেক্ট করে। এটা কিন্তু আমি যে যখন 5 তারিখের 1 মাস পরে বলতাম 20 বছরে আসবে না, এখন এটা 15, 10 চলে আসছে। সো এই জিনিসগুলা হচ্ছে ওই যে তারা যে ইনকাম যেগুলা করছে, টাকা যেগুলো আছে, এই টাকা দিয়ে আমরা অ্যাকচুয়ালি, আমি সরি টু সে অনেক কয়েকটা জায়গায় বলছি যে আমরা হচ্ছে বীর জাফরের জাতি, আমাদের কাছে দেশপ্রেম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তখন একটা সাময়িক গেইন। আমরা দেখতেছি যে মানে শেখ কি কি বলে আওয়ামী লীগের লোকজনকে অন্যান্য দলের রাজনৈতিক দলরা তাকে পালাতে সাহায্য করেছে, কি জন্য? টাকা, মানে সেনাবাহিনী সাহায্য করছে ভাই, সেনাবাহিনীর অফিসারই সেনাবাহিনী সাহায্য করেছে, কোনো ডাউট নাই, কোনো ডাউট নাই। আমি তো কয়েকটা জানি, কয়েকটা স্পেসিফিক ঘটনা জানি যে বিভিন্ন জায়গাতে আছে। মানে শিরিন শারমিনের পাসপোর্ট জালিয়াতির মতো এরকম একটা বড় ঘটনা প্রকাশিত হওয়ার পরেও তাকে অ্যারেস্ট করা হয়নি। এখন আপনি মানে এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে তারা কনফিডেন্ট। আর আমি আপনার সাথে বলি নাই, বাট আরেকটা সাথে কয়েকদিন আগে বলছি, সেটা হচ্ছে 15-20 দিন আগে আমি একটা মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা ইনফরমেশন পেয়েছি, সেটা হচ্ছে শেখ হাসিনা চায়না গভর্নমেন্টকে বলছে যে আমরা একটা প্রবাসী সরকার তৈরি করব এবং কন্ট্রোল আমাদের আছে, তোমরা সাপোর্ট দিবে কেন, সাপোর্ট যদি বাড়ে দেন উইল গো অ্যান্ড অকুপাই দ্য চেয়ার। এই যে এইটা একটা ওয়াইল্ড প্ল্যান, আপনি চিন্তা করেন এই ওয়াইল্ড প্ল্যানটা কাজ করবে না, কিন্তু তারা প্ল্যানটা করছে এবং তারা কনফিডেন্ট যে দেশের মধ্যে এখনো তাদের লোকজন আছে। তাদের লোকজন আছে কিভাবে? কারণ জেনারেল ওয়াকার তো 90 মিনিট ইউসিকে চেঞ্জ করে নাই, যারা এখানে এই জিনিসটা কন্ট্রোল করে তাদেরকে তো চেঞ্জ করে নাই, বিজেপি কিন্তু চেঞ্জ করে নাই, ডিজিএফআই যেটা আছে চেঞ্জ করে তো নতুন লোক বসাইছে। এটাই হচ্ছে ওদের স্ট্রেংথের মূল কাহিনী। তবে আমি অ্যাকচুয়ালি আপনার মতো এত হোপফুল না, এবং আমি হয়তো এরপরে যদি বিএনপি আসো, বিএনপির মতি গতি আমার কাছে রাইট মনে হচ্ছে না।
মানে তাদের মনিগতি আমার রাইট মনে হচ্ছে না। ইন্ডিয়া ঘেঁষা বক্তব্য তাদের লোকজন দিতেছে, এবং এটাই একটাই মানে তাদের একটাই ভুল বুঝাবুঝি, সেটা ভুল বুঝাবুঝি না, আমি বলবো তারা যে এখনো এতদিন তাদেরকে বুঝাইছে যে ওকে তোমরা নেক্সট ইয়াতে আসবা, এই সরকারটা আওয়ামী লীগের হয়ে যাক, আর এখন বুঝাচ্ছে তোমরা আসলে কি করবা, তোমরা আসো আওয়ামী লীগকে বিরোধী দলে থাকতে দাও। আমি যেটা বুঝি এই জিনিস ইন্ডিয়ার আর আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ার সাথে সফট নেগোসিয়েশন কোনোদিন উইল নট উইন ওভার। সফট নেগোসিয়েশন, আমার কথা হচ্ছে এখন যে বাণিজ্যিক আমরা যে তাদের জিনিসপত্র নেই না, আমরা অন্যান্য জায়গা থেকে আনতেছি, তারা কিন্তু বিপদে আছে তাদের ইকোনমিক্যালি। তাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সবচেয়ে ইকোনমিক্যালি সবচেয়ে দুর্বল পুরো ইন্ডিয়ার মধ্যে, আমাদের অর্থনৈতিক অবস্থা তাদের থেকে ভালো। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনে আমরা কিন্তু তাদেরকে ড্রেন আউট করে ফেলতে পারি যে স্ট্রং একটা পজিশন নিলে, বাট এই জিনিসটা হয়তো বিএনপিও বুঝতেছে না, গড নোজ। এটাই। তবে আপনার ধরেন বিএনপি যদি জিয়াউর রহমানের যে রাজনৈতিক পলিসি ছিল সেই পলিসি যদি ধারণ করতে ব্যর্থ হয় তাহলে বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর কি। হ্যাঁ, তো মোসাফি আমার অনুষ্ঠান শেষ করব, বেশি বড় করতে চাই না, প্রায় 34 মিনিট কথা বললাম। দর্শকদেরকে আমি আবার একটু বলি, আজকে যে কার্ডটি আপনারা দেখেছেন এর মধ্যে প্রথম ব্যক্তিটি একদম আমার বাম দিক থেকে যদি বলি সাইফুল আলম, তার পেছনে আছেন জেনারেল আকবর, সামনে আছেন জেনারেল হামিদ, তার পেছনে আছেন জেনারেল তাব্বের শামস। এই ভদ্রলোকের নাম হচ্ছে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, এবং এই ভদ্রলোক হচ্ছেন জেনারেল মামুন খালেদ। এবং আরেকজন ব্যক্তি, তার ছবিটা একটু পরে পেয়েছি, এই ভদ্রলোকের নাম আমি আপনাদেরকে বলেছি তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম ডিজিএফআই সিটিআইবি তে ছিল অনেকদিন, ডিজিএফআই সিটিআইবি তে ছিল অনেকদিন, এবং অসম্ভব ব্রুটাল একজন কর্মকর্তা, তার হাসি মুখ দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা আশা করি যে ধরেন যে বিজয়ের মাধ্যমে যে রক্তের বিনিময়ে হাসিনাকে আমরা সরিয়েছি, সেটি এত সহজে দু একজন ব্যক্তির খেয়াল খুশিতে শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করতে চাই না। আমাদের সেনাবাহিনীর মিড লেভেলের অফিসার, সৈনিক, ছাত্র জনতা যারা সজাগ ছিলেন, আমার মনে হয় যে তারা এখনো সজাগ আছেন। মুস্তাফিজ ভাই, ওই যত বড় উর্দিওয়ালাই হোক, যত বড় মেডেলওয়ালাই হোক, দেশের বিপক্ষে অবস্থান নিয়ে হাসিনা টিকতে পারে নাই প্রতিরোধের মুখে, আর এরা কি টিকবে বলেন? আমি এইভাবে বিশ্বাস করতে চাই আর কি। তো কলেজ মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ করো ভাই, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। এক ধরনের চোর পুলিশ খেলা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেও প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আসামিদের ধরার ব্যাপারে কারো কোনো তৎপরতা নেই। আজকে একটি ঘটনা ঘটতে যেও পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল সাইফুলকে। তো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যে বিপ্লব অর্জিত হয়েছে হাসিনাকে হটিয়ে, যে বিপ্লবের মাধ্যমে যেই পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনকে কোনোভাবেই ব্যাহত হতে দেয়া যাবে না, কোনোভাবেই ব্যাহত করতে দেয়া হবে না। আপনি যত বড় উর্দিয়ালাই হন, যত বড় ক্ষমতাবানী হন, আপনার সঙ্গে যেই দেশের সেনা প্রধানের যোগাযোগই থাক বা বন্ধুত্বই থাক বা আত্মীয়তাই থাক, কোনো ছাড় দেওয়া হবে না দেশের প্রশ্নে। আমার মনে হয় যে যার জায়গা থেকে আপনারা সতর্ক হয়ে যান, দেশের পক্ষে থাকুন, দেশের বিপক্ষে যাবেন না। ডক্টর ইউনূস, আপনার প্রতি এখন পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে চাই না, তবে ছাগল দিয়ে যে হাল চাষ আপনি করছেন সেটি বন্ধ করেন। কমপক্ষে 15 জনকে বাদ দিয়ে নতুন করে আবার শুরু করেন, না হলে কিন্তু আপনার কপালেও কিন্তু বিপদ দুর্যোগ নেমে আসবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।